এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আজকের এক্সপ্রেস অনলাইনে আমরা যেমন প্রত্যেক দিন এক্সপ্রেস অনলাইন করছি, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, আলোচনার বিভিন্ন বিষয়ের চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন অতিথিরা আমাদের কাছে আসছেন এবং আপনাদের সঙ্গে বসে কথা বলছেন। কিন্তু আজকে স্বাধীনতার আগামীকাল আর কয়েক ঘন্টা, আগামীকাল বললেও ভুল হবে, আর কয়েক ঘন্টা পরেই ৭৮ বছর স্বাধীনতা দিবস পালন করব আমরা। এই স্বাধীনতা দিবসের জায়গায় দাঁড়িয়ে আজ একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে স্বাধীনতা এটা কি কতটা বাস্তবভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা হাতে পেয়েছি। আমরা তো একটার পর একটা বছর পার করেই যাচ্ছি। যাই হোক, আজকের যে বিষয় আমরা, সেই বিষয়টা হচ্ছে নারী কি শুধুই পণ্য। এই বিষয়ে আলোচনা করব, কিন্তু আলোচনা করার আগে একটা ছোট্ট কবিতা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছেও এসেছিল, এবং যেটা দিয়ে শুরু না করলে আমার মনে হয় আজকে অনুষ্ঠান যে বিষয়টা আমার সেটা ঠিকঠাক হবে না। সেটা হচ্ছে আর ফিরিস না এই বাংলায়, দোহাই মেয়ে আর ফিরিস না এই বাংলায়, শঙ্খচিল নয় শকুনের দল, বসে আছে হেতায় উড়ুর ভাঁজে খুঁটে খাবে তাই, দোহাই মেয়ে আর ফিরিস না এই বাংলায়, ধানসিঁড়ি নয় নর্দমার কীট দুর্গন্ধ ছড়ায়, আরতি হেতায় কণ্ঠ হারায়, দোহাই মেয়ে আর ফিরিস না এই বাংলায়, লাল ঘুঙুর নয় শোনিত অন্তর্বাস, বাবা মাকে মনে করায় খুকু যেন আর না জন্মায়। ডাক্তার অপর্ণা চক্রবর্তী, তার লেখাই কবিতা। আর এই কবিতা এমন কিছু শব্দ যা সত্যি করে মনের ভেতরটা কেমন যেন এসে পড়ে ধাক্কা দেয়। কোথায় আছি, কি হচ্ছে বাংলায়? যে বাংলা মায়ের আরাধনায় ব্যস্ত থাকে সারাটা বছর, সেই বাংলার মায়েদের আজ কি করুণ পরিণতির জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। কেন এই অবস্থা? এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এই আলোচনায় যিনি আমার সঙ্গী আজকে, তিনি হচ্ছেন মহানন্দা কাঞ্জিলাল, আমাদের ওমেন্স কলেজ, যেটা দুর্গাপুর মহিলা কলেজে, তার অধ্যক্ষ। ম্যাম, আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে নারী কি শুধুই পণ্য। আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেভাবে আমাদের চোখের সামনে, যেহেতু আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, সংবাদ মাধ্যমে আমরা খবর করি, খবর নিয়ে খবরের পোস্টমর্টম করি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই যখন যে খবরগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আমি যদি বলি গতকালের কথা, পুরুলিয়াতে ধর্ষণ, মা এবং নাবালিকা মেয়ে। তার আগে বর্ধমানে বন্ধুর সামনে গণধর্ষণ, রায়গঞ্জ। মানে যদি গোটা বাংলা জুড়ে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর অমানবিকভাবে হত্যা। কোথায় আছি আমরা? কি মনে হচ্ছে একজন নারী হিসাবে? দেখুন, প্রথমেই বলি যে সমস্ত ঘটনাগুলোর কথা আমরা সংবাদ মাধ্যমে দিনের পর দিন দেখছি, সেটা দেখে হতাশ হচ্ছি নারী হিসেবে এবং চিন্তিত হচ্ছি। তার কারণ হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি রকমের একটা সমাজ রেখে যাব, এটা নিয়ে আমার একটা চিন্তা হয়। কারণ আমি নিজে এক মহিলা কলেজের অধ্যক্ষ, আমার চোখের সামনে মেয়েরা তারা এম্পাওয়ার্ড হচ্ছে, পড়াশোনা করছে। আমরা তাদের বলছি যে তোমরা সক্ষম হও, তোমরা লেখাপড়া শুধু করবে না, তোমরা নিজেদের পায়ে দাঁড়াও, তোমরা সেলফ রেসপেক্ট তৈরি করো। সেটা একটা দিক, কিন্তু সমাজ যদি তাদের সেই জায়গাটা না দেয়,
তাহলে তারা কিন্তু অসহায় হয়ে থাকবে সেই মহাভারতের দ্রৌপদীর মতোই। চিরকাল মানে প্রাগৈতিহাসিক যুগের পরে যবে থেকে মানুষ সভ্যতার ডেফিনেশন তৈরি করেছে সেই সময় থেকেই কিন্তু মহিলারা পণ্য, যেরকম আপনাদের প্রোগ্রামের যেটা টাইটেল, অর্থাৎ আর্য সভ্যতাই বলুন, তার পরবর্তীকালেই বলুন, মেয়েদের কিন্তু কমোডিটি হিসেবে দেখা হয়। মনুসংহিতায় তো বলেই দেওয়া হয়েছে যে একটি মেয়ে সে বাল্যে হচ্ছে পিতার অধীন, তারপরে স্বামীর অধীন, তারপর পুত্রের অধীন। কাজে শাস্ত্রের মধ্যেই এই একটা ভয়ঙ্কর জিনিস মেনশন করা আছে এবং সমাজটা পিতৃতান্ত্রিক, এটাও আমরা মেনে নিচ্ছি। কিন্তু কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতবর্ষ কি পেছনের দিকে যাবে না ভারতবর্ষ এগিয়ে যাবে, প্রশ্নটা সেখানে। এবং এখানে সরকার, সমাজ, এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাম্প্রতিককালে আমরা যে ঘটনাটা দেখছি, যেটা নিয়ে সারা দেশ জুড়ে শুধু না পৃথিবীতে নানা জায়গায় আলোড়ন উঠেছে, সেটা হচ্ছে যে একটি ডাক্তার তার নিজের কর্মস্থলে লাঞ্ছিত হচ্ছে। মানে এই এক্সাম্পল কিন্তু সারা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না, একটা দুটো ঘটনা যদি ব্যতিক্রম হতে পারে। কিন্তু শুধু সেটা না, যেটা আপনি বললেন যে নানা জায়গায় কর্নারে বিভিন্ন দেশের নানা কোণে আমরা কিন্তু এই ঘটনা দেখতে পাচ্ছি। এবং এখানে সব থেকে বড় ভূমিকা হচ্ছে পুলিশের। কারণ একটা মেয়ে অসহায় হলে, বা যে কোনো মানুষ, মেয়ে কেন, একজন পুরুষও যদি কোনো বিষয় অসহায় হয়, সামাজিকভাবে সে প্রথমে কার কাছে যাবে? সে তো পুলিশ প্রশাসনের কাছে যাবে। পুলিশের কি উচিত? যথার্থভাবে অ্যাক্টিভলি ঠিক মতো জিনিসটাকে এফআইআর করা, এবং যে যে ধারা রয়েছে নারীদের সুরক্ষার জন্য সংবিধানেও প্রচুর ধারা, আইনে প্রচুর ধারা, সুপ্রিম কোর্টের আইসিসি অ্যাক্ট আছে, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আছে, যেখানে একজন নারীকে ওয়ার্ক প্লেসে সুরক্ষা দিতে হবে। অর্থাৎ ধারারও শেষ নেই, আইনেরও শেষ নেই, কিন্তু মেয়েদের অসুরক্ষারও শেষ নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নারী কমোডিটি হিসেবে দেখা হতো, এখন তাদের জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে। কত জায়গায় জেন্ডার ডিসক্রিমিনেশনের ওপর সেমিনার হয় যে লিঙ্গ বৈষম্য করা যাবে না। তাহলে তা সত্ত্বেও এই ঘটনাগুলো কেন ঘটছে? এবারে একটা জিনিস আপনি দেখুন, যে এই যে অপরাধগুলো করছে, সেটা কামদুনি হোক বা অন্যান্য জায়গায় হোক, আপনি অন্যান্য রাজ্যের ব্যাপারেও দেখুন, শুধু পশ্চিমবঙ্গ নয়, কারাই অপরাধগুলো করছে? অপরাধ করছে এমন কিছু যুব সমাজ যারা ফ্রাস্ট্রেটেড, তাদের শিক্ষা ঠিক মতো নেই, তাদের চাকরি নেই, অর্থাৎ তারা এই ফ্রাস্ট্রেশনের বলি। অর্থাৎ এই ফ্রাস্ট্রেশনটা বা এই যে অশিক্ষা, কালচারের অভাব, কাজের অভাব, এটা কিন্তু আমাদের দেশের সামগ্রিক সমস্যা। তাহলে এটা আমরা জানি যে সাইকোলজিক্যালি, মনস্তত্ত্ব থেকেও বলা হয় যে একটা যুব সমাজ তাদের যে সময় কাজ করার কথা, ফ্যাক্টরিতে যাওয়ার কথা, অফিসে যাওয়ার কথা, তারা রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, ছোটখাটো কাজ করছে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন। এই সমাজের অপরাধগুলো কিন্তু অবশ্যই তার একটা বহিঃপ্রকাশ। একদম। আপনি পুলিশের কথা বললেন এবং যে বিষয়গুলো তুলে ধরছেন, পুলিশের কথা যদি বলতে যাই, মানে আমরা দেখেছি যে যারাই ক্ষমতায়, যে সরকারই থাকে, পুলিশ ঠিক তখনই সেই মুহূর্তে দলদাসে পরিণত হয়ে যায়। পুলিশের কিন্তু নিজস্ব যে জায়গাটা, সেটা কিন্তু মানে প্রথম কথা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডারের যে বিষয়টা, সেটার থেকে পুলিশ আস্তে 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 কেমন যেন সরে যাচ্ছে। এবং শুধু সরে যাচ্ছে বললে ভুল হবে, মানে পুলিশের এখন ভূমিকাটা যে কোনো পলিটিক্যাল পার্টি যারা যেখানে রাজ্যে আছে, সেই পলিটিক্যাল পার্টিরই মনে হয় যেন তারা হয় কেউ ব্লক প্রেসিডেন্ট বা কেউ হয়তো অন্য কোনো পদে আছে, এইরকম আর কি তাদের ভূমিকাটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু ম্যাম, মানে আপনি যেটা বললেন আর কি, যে প্রশাসনিকভাবে এর জন্য মানে আপনার কথা অনুযায়ী বজ্র আটনি ফসকা কেন? হ্যাঁ দেখুন, এটা তো খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তো অ্যাকচুয়ালি কোনো পার্টির হওয়ার কথা নয়, কোনো দলেরই হওয়ার কথা নয়, এটা তো পার্ট অফ প্রশাসন। প্রশাসনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পুলিশ। কারণ পুলিশ কি? পুলিশ আইনের রক্ষক। তাহলে আইনের রক্ষক যদি আইনটাকে ঠিকমতো প্রণয়ন না করে বা করতে না পারে, আমি রাদার এই কথাটা বলবো,
সৎ পুলিশ কি নেই? নিশ্চয়ই আছে। ভালো প্রশাসক কি নেই? নিশ্চয়ই আছে। কিন্তু যদি সমাজে এইরকম একটা বার্তা যায় যে পলিটিক্যাল পার্টি ছত্রছায়ায় থাকলেই আমি যা ইচ্ছে তাই করতে পারি, আপনি লক্ষ্য করে দেখুন বারবার যে অভিযোগটা উঠছে, প্রথমত যে ছেলেটি এই অন্যায়টা করেছে সে কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের ছত্রছায়া রয়েছে। সে একজন সিভিক ভলেন্টিয়ার, তার চাকরিটাও পাকা নয়। একদম সিভিক ভলেন্টিয়ার কি একটা টেম্পোরারি চাকরি, পুলিশের যেহেতু অভাব আছে এদের চাকরিটা দেওয়া হচ্ছে, কাজেই সে তো পুলিশের কর্মচারীও নয়, কিন্তু তার অভাব নেই, পুলিশের নিয়োগ নেই। আমি সেটাই বলছি, মানে নাম্বার অফ পুলিশ পার্সন, হ্যাঁ ভ্যাকেন্সি তো সর্বক্ষেত্রে আছে, কিন্তু নিয়োগ হচ্ছে না। অর্থাৎ তার মানে কি, প্রথম প্রশাসনের ব্যর্থতা হচ্ছে যথার্থ সংখ্যক পুলিশ নিয়োগ হচ্ছে না। এবং এই সিভিক ভলেন্টিয়ার, এটা লক্ষ্য করে দেখুন কি ভয়ঙ্কর, সে কিন্তু পুলিশের উর্দি পরে পুলিশের গাড়ি নিয়ে তার গোটা পাড়া তার বাড়ির সব জায়গায় ঘুরে বেড়ায়, এবং তার মানে সে ওই ক্ষমতাটাকে এক্সার্ট করে। এবং আশেপাশের লোকজনও তারাও এতটা অজ্ঞ, তারা জানে না যে সিভিক ভলেন্টিয়ারের কোনো ক্ষমতা থাকতে পারে না, এবং এই ক্ষমতা যদি তার থেকেও থাকে সেটা কিন্তু তাকে দিচ্ছে পুলিশেরই একটা পার্ট, তার অবাধ বিচরণ, সে পুলিশ ওয়েলফেয়ার কি ট্রাস্ট তার সদস্য, সে কি করে সদস্য হয়? কিন্তু ম্যাম আমি সেটাই যাচ্ছি না, আমার যেটা জানা সেটা হচ্ছে যে দেখুন, ও যে ঘটনা করেছে সে আসল কালপিট কিনা, বা সে এখন স্বীকার করছে যে হ্যাঁ আমার দ্বারা হয়েছে। এককভাবে আমরা যেভাবে প্রত্যেকটা মুহূর্ত বিষয় সামনে আসছে, আপডেট যেভাবে আসছে, তাতে এককভাবে এই ঘটনা কখনোই কারোর পক্ষে সম্ভব নয়, সব ঠিক। কিন্তু ম্যাম আমার কথা হচ্ছে যে পুলিশ হোক বা সিভিক হোক, যে পার্টিই হোক, তার ভেতরে পর্যন্ত যাওয়া এবং সেখানে গিয়ে এই ধরনের ঘটনা ঘটানো, এটা তো সব থেকে বড় মারাত্মক একটা জায়গা, যেখানে অন্য সাধারণ মানুষের পৌঁছানোর জায়গা পর্যন্ত নেই, সেখানে একটা অবাধ বিচরণ করছে। এবং আমরা বিভিন্ন সময় যে তথ্য তুলে ধরছি বা তথ্য আসছে আমাদের কাছে, তাতে তো মানে এক কথায় বলতে গেলে যে এখন এদের হাতেই সমস্ত ক্ষমতা, এবং যারা আছে তারা মনে হচ্ছে যেন এদের ভূমিকাটা অনেকটাই কমে যাচ্ছে। হ্যাঁ দেখুন, এখানেও এই সমস্যাটা তৈরি হচ্ছে যে যেটা বললাম, যে পুলিশ কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের হওয়া উচিত নয়, এবং তাহলে কিন্তু সমাজের সর্বনাশ। যার প্রত্যেকটা ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে, মানে আমরা তো খবর দেখেই পারসেপশন তৈরি করি সাধারণ মানুষ, আমরা কি জানতে পাচ্ছি যে হ্যাঁ এ কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। বা সব থেকে যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যিনি অধ্যক্ষ বা হাসপাতালের প্রশাসন কি করে দায় এড়াতে পারে? একদম, তারা যদি একটা মহিলাকে সুরক্ষা না দিতে পারে, তার কর্মীকে, তার সবার থেকে বড় দায় হচ্ছে কিন্তু অধ্যক্ষ। কারণ অধ্যক্ষ যদি স্ট্রিক্ট হতো, তার ক্যাম্পাসে কি করে বহিরাগতরা ঢুকতে পারে রাত্রিবেলা, সেটা দেখার দায়িত্ব কার? একদম, আপনি যে কথা বলছেন, আমি আমার পিসিআর কে বলবো যে এই যে ক্যাম্পাসে ঢুকে যাওয়া, আমি আরজি করেরই এক্স স্টুডেন্ট, এবং এখন এই মুহূর্তে ডক্টর তানিয়া মুখোপাধ্যায় চিকিৎসক, তিনি তার মতামত তিনি কি বলেছেন আর কি, সেটাও আপনাদের আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরবো। আমি পিসিআর কে বলবো যে এটা নিয়ে একটু যেন দেখে আর কি। আর যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, শুধু যে আরজি করের ভেতরে ঢোকা, মানে শুধু আরজি কর কেন, শুধু আমি যদি আরজি করের কথা বাদ দিই, তাহলে সামগ্রিক যেভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, তাতে সমস্ত জায়গায় আমরা হঠাৎ করে দেখা গেল যে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল, সেখানেও কিন্তু খুব একটা মানে সিসিটিভি বা সেখানে প্রোটেকশন ছিল না। আমি পিসিআর কে বলবো যে পিসিআর আমাকে তানিয়ার বিষয়টা যেন, ডক্টর তানিয়া মুখার্জি তিনি কি বক্তব্য রেখেছেন সেটা যেন জনসাধারণের সামনে তুলে ধরেন। আমি আরজি কর থেকে এমএস করেছি 2015 to 18। এই আমাদের ডক্টর মৌমিতা দেবনাথের ইনসিডেন্টটা হওয়ার পরে গোটা রাজ্যে যে ফিমেল ডক্টরদের ওপরে যে একটা প্রেশার, একটা শক দিয়ে আমরা যাতায়াত, মানে আমরা what we are facing, I want to tell to the government, to the administration, যে এবার কিছু স্টেপস আমাদেরকে নিতেই হবে, স্পেশালি লেডি ডক্টরসদের নিয়ে, বিকজ তারা নিয়মিত অনকল করেন, রাত্রিরে থাকেন। রাত বলে নয়, এই ডক্টর মৌমিতার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা ইজ আ হিনাস ক্রাইম। আর এটা ফিমেল ডক্টরদের ওপর ভায়োলেন্স নিয়ে আমি বলবো না, বিকজ
This is the work of a psychopath. It can happen to any lady, any female, anywhere in India or abroad. তো আমি আপাতত এখন যেটাতে এমফাসাইজ করব সেটা হচ্ছে যে আরজি করের এই সেমিনার রুম রেসপিরেটরি মেডিসিন, ডিউরিং মাই পিজিশিপ আমি ওখানে অনেক সময় কাটাতাম, কারণ আমার কো পিজি সেও ফিমেল পিজিটি ছিল ইন দ্য ডিপার্টমেন্ট অফ রেসপিরেটরি মেডিসিন। এই যে সেমিনার রুমে যে একটা লক নেই, কিন্তু এই যে লক নেই এই জিনিসটা তখনও ছিল ইন 2015, সেটা আজকেও যে একই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সেটা আমি জানতাম না। অ্যান্ড আমি যেটা বলবো টু দ্য ফিমেল ডক্টরস যে ডোন্ট ফলো দিস থিংস, যে যদি আপনি দেখেন যে আপনার সিকিউরিটি নিয়ে কোনো রকমে কম্প্রোমাইজ করছে ইয়োর হসপিটাল, ইয়োর অ্যাডমিনিস্ট্রেশন, ইয়োর ম্যানেজমেন্ট, দেন রেজ ইয়োর ভয়েস, ডোন্ট গো টু ওয়ার্ক লাইক দিস, and for the time being temporarily don't stay alone in any room which is not being locked, number 1. Number 2, আরজি করে যেটা আমি নিজেও ফেস করেছি যে ডে ইন ডে আউট মানে 24 ঘন্টা যখন পেশেন্ট পার্টি ইচ্ছা সে ওয়ার্ড অবধি চলে যেতে পারছে, তাকে রুকবার মতো স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন নেই, সে বলছে ওষুধ দিতে যাচ্ছি, আমার পেশেন্ট এমার্জেন্সি, এই সব বলে তারা যখন ইচ্ছা ঢুকে পড়ছে টু দ্য ওয়ার্ড, টু দ্য আইসিইউ। আর সেখানে সিকিউরিটি গার্ড নামমাত্র আছে, এই নয় যে নেই, কিন্তু দে আর নন ফাংশনাল। তো এই জিনিসটা ডেফিনেটলি দেখতে হবে যে সিকিউরিটি সিস্টেমটা স্ট্রং করতে হবে, অ্যান্ড স্পেশালি সিসিটিভি শুড বি দেয়ার ইন অল দ্য প্লেসেস। কোনো জায়গা যেন খালি না থাকে যেটাকে আমরা পরে স্ক্রুটিনি করতে পারবো না। অ্যান্ড এইখানে একটা কথা যেটা আরেকটা ডিউরিং মাই পিজি ডেজ আমি এক্সপিরিয়েন্স করেছিলাম যে হসপিটালে কিন্তু পেশেন্ট সেজে অনেকে আসে, পেশেন্ট পার্টি সেজে অনেকে আসে, সবার কিন্তু মোটিভ ডাক্তার দেখানো বা ট্রিটমেন্ট পাওয়া নয়। অনেক লোক এমনি কিছু রং মোটিভ নিয়ে ঘুরে বেড়ায়। সো এদের স্ক্রুটিনি করার জন্য স্ট্রং মাইন্ডস দরকার, স্ট্রং পিপল দরকার। বিকজ এই যে ডক্টর মৌমিতার সঙ্গে যে ঘটনাটা ঘটে, এই যে জানা যায় যে দিস কালপ্রেট, এখন আমি বলবো না যে হি ইজ দ্য কালপ্রেট বিকজ দ্যাট উইল বি ডিসাইডেড বাই আওয়ার লিগাল সিস্টেম, বাট এখন অব্দি যা এসেছে এইটা কিন্তু পুলিশ যতই আপনি দাঁড় করিয়ে দিন এটা কিন্তু আটকাতে পারবেন না, বিকজ দিস ইজ দ্য ওয়ার্ক অফ আ সাইকোপ্যাথ, অ্যান্ড সেটার বীজ আমাদের সমাজে রয়েছে। সো সমাজের upliftment is also equally required, as we all say যে we don't need to protect our daughters, we have to take care of our sons. সময় আরজি করে কাটিয়ে এসছেন এবং তার যে চিন্তা ভাবনা তিনি সেই সময় যেগুলো উপভোগ করে এসেছিলেন সেই মুহূর্তে আজও তিনি সেই জায়গায় দেখছেন, এবং সেই সময়তেও যা পরিস্থিতি ছিল আজও তার কোনো পরিবর্তন নেই তার কথা অনুযায়ী। তো আমরা যেভাবে দেখছি আর কি, মানে সত্যি করেই কাকে বিশ্বাস করবেন, ভরসা করার। আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে যেখানে মানে একজন ডাক্তার সে হসপিটালে নিগৃহীত হচ্ছে, একজন কর্মচারী সে যেখানে কাজ করছে সে সেখানে নিগৃহীত হচ্ছে, মানে এই যে জায়গাটায় মানে এক কথায় বিভিন্ন জায়গায় যেভাবে পিশাচ, নররূপী পিশাচগুলো ঘুরে বেড়াচ্ছে এবং এই সুযোগগুলোকে মহিলাদিকে তাদের পণ্য মনে করছে সবাইকে আর কি, এদের কাছে অন্য কোনো রকম কোনো স্ট্যাটাস এদের নেই। শুনুন, জেন্ডার ইকুয়ালিটি এই শিক্ষাটা স্কুল থেকে দিতে হবে। এটা আপনি মানে পূর্ণবয়স্ক একজন মানুষকে বলতে গেলে সেটাকে আপনি শেখাতে পারবেন না। এখানে সব থেকে যেটা দরকার হচ্ছে সামাজিক বোধ তৈরি করা, এবং সেটা কিন্তু ছোটবেলা থেকে করতে হয়। আমরা বিদেশে যখন নানা কাজে গেছি, বিশেষ করে ইউরোপ আমি বলছি, আমেরিকা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে ব্যাপারগুলো, এই যে নারী পুরুষ তারা যে সমান, এই আইডিয়াটা প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে অনেক কিছু পার্থক্য আছে, তার মধ্যে আমার মনে হয়েছে সব থেকে বড় জিনিস হচ্ছে যে ওখানে এই জেন্ডার ডিসক্রিমিনেশনটার একেবারে নেই, এবং ওখানে কখনোই মেয়ে নারীকে পণ্য হিসেবে তো নয়, তারা ইকুয়াল বলে মনে করে। যে জিনিসটা এখনো পর্যন্ত প্রাচ্যে
অসম্ভব অভাব, এবং দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষেও এটা মানে খুব বেশি পরিমাণে, আমরা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সও যখন স্টাডি করি দেখি ভারতবর্ষের স্থান কিন্তু অনেক নিচের দিকে। অর্থাৎ এই যে সচেতনতা, এটা কিন্তু একটা সামাজিক সচেতনতা, এটা কিন্তু একেবারে স্কুলের বাচ্চারা যখন পড়াশোনা শুরু করে তখন থেকে শেখাতে হবে, তাকে বাড়িতে শেখাতে হবে। আপনি চিন্তা করে দেখুন আমাদের বহু বাড়িতে, এবং সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ আমি বলবো সামাজিক বোধের দিক থেকে তো আমরা অনেক এগিয়ে, মানে আমরা বাঙালিরা প্রথম রেনেসাঁ এনেছি, কাজে আমরা তো অনেক উদার মনস্ক বলে নিজেদের দাবি করি। অন্যান্য রাজ্য, মানে আপনি ধরুন রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, এরাও অত্যন্ত ডেভেলপ স্টেট, সেখানেও কিন্তু নারী নিগ্রহ ভয়ঙ্কর জায়গা। আমি আজ কয়েকদিন আগে দেখলাম নারী নিগ্রহের কথা, একজন রাজস্থানের কথা বলছি, তার স্ত্রীকে বাইকের পেছনে বেঁধে পা দুটো বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এটা এখন গোটা দেশে মানে এক কথায় ছোঁয়াচে রোগের মতন আর কি, এবং আগেও ছিল আজও চলছে। আপনি শিক্ষার কথা বলছেন, স্কুলের কথা বলছেন, আমরা কথা বলেছিলাম একজন শিক্ষিকা অন্তরা সিংহ রায়ের সঙ্গে, তার কথা কি বলছেন আমরা একটু শুনে নেব। বর্তমান পরিস্থিতিতে আরজিকর হাসপাতালের যে ডাক্তার বোনকে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো, সত্যি আমাদের ভাবিয়ে তুলছে। আমরা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি, অথচ সত্যি কি আমরা নারীকে সম্মান দিতে জানি? আমরা মর্যাদার আসনে নারীকে বসাতে পেরেছি? নারীকে রক্ষা করতে পেরেছি? এত আইন আদালত, এত প্রতিবাদ সত্ত্বেও একটার পর একটা জঘন্য ঘটনা কয়েকদিন ছাড়া ছাড়াই বা কয়েক মাস ছাড়া ছাড়াই আমাদের সামনে আসে। আমরা আবার প্রতিবাদ করি, মোমবাতি মিছিল করি, আবার পরবর্তী প্রতিবাদের জন্য হয়তো অপেক্ষা করি, কিন্তু এই অপরাধ কিন্তু কমে না। প্রতি মুহূর্তে কত যে নারী নির্যাতিত হচ্ছেন, কত যে নারী ধর্ষিতা হচ্ছেন আমরা কিন্তু জানি না, কটার বা খবর পাই আমরা। তাই আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি খুব ভাবার বিষয়। যতই আমরা চেষ্টা করছি কিন্তু তাও কোনো এক সময় কোনো এক পশু সুলভ আচরণ করেন যারা, যে সমস্ত মানুষরা, যে সমস্ত পুরুষের দল, তাদের হাত থেকে আমরা নারী জাতিকে বাঁচাতে পারছি না। একটি মেয়ে সে কত কষ্ট করলে সে ডাক্তার হয়, কত পরিশ্রম, তার চোখে কত স্বপ্ন, কত লড়াই থেকেছে, তার মুহূর্তের মধ্যে তার জীবনটাকে শেষ করে দেয়া যায়, তার স্বপ্নগুলোকে শেষ করে দেয়া যায়। আমরা অপরাধ হয়, তারপর সেই অপরাধের জন্য প্রতিবাদ করি, কিন্তু অপরাধ হওয়ার আগে যে পরিস্থিতি থাকে আমরা অনুভব সবাই করতে পারি, কিন্তু পরিস্থিতিটা যে সংশোধন করি, পরিবেশটাকে, সমাজটাকে সংশোধন করি, তার জন্য কতটুকু আমরা প্রচেষ্টা করছি বলুন তো, একটু ভেবে দেখবেন ব্যাপারটা। আমরা কথা বললাম, উনি ওনার মধ্যে দিয়ে ওনার যেটা বক্তব্য খুব পরিষ্কার করলেন, এবং খুব সত্যি করে ভাবার কথা যে আমরা সচেতন, আমরা ঘটনা ঘটছে, আমরা নির্ভয়ার সময় দেখেছি, আমরা হাতে মোমবাতি নিয়ে রাজপথে ঘুরে বেরিয়েছি, আজও তাই কামদুনির ক্ষেত্রেও দেখেছি আমরা হাতে মোমবাতি নিয়ে ঘুরে বেরিয়েছি। জাস্টিস, আমরা বারবার করে বড় বড় প্ল্যাকার্ড নিয়ে ঘুরছি, আই ওয়ান্ট জাস্টিস, বাট জাস্টিস কি হচ্ছে? আপনি সব থেকে খুব মানে আশ্চর্য হবেন, গতকাল যে বাঘটুই নিয়ে গোটা দেশ একটা হাহাকারের জায়গা তৈরি হয়েছিল যে কি হচ্ছে, গোটা বিশেষ করে পশ্চিমবঙ্গের সবাই মানুষ অবাক হয়ে দেখেছিল যে এটাও কি পশ্চিমবঙ্গে সম্ভব। সেই বাঘটুয়ের অভিযুক্তদের বাড়ির লোক চিনতেই পারলো না। কোথায় জাস্টিস? কিভাবে জাস্টিস হবে? আসলে চিন্তার কারণ তো সেটাই যে সমাজের সচেতনতাটা, যে অপরাধীকে শাস্তি দিতে হবে। আপনি যদি কৌটিল্যের অর্থশাস্ত্র দেখেন তাহলে দেখবেন যে দণ্ডবিধি কত রকমের আছে, এবং যারা অপরাধী, যারা এই যে অপরাধগুলো যারা করছে তারা পারভার্টেড, এরকম মানুষ কিন্তু আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর আছে, সুযোগ পেলেই তারা সুযোগটা নিচ্ছে। কিন্তু তারা যদি সমাজে ঘুরে বেড়ায় এবং তারা যদি জানে যে আমার এইসব অপরাধের জন্য আমার অল্প কিছু শাস্তি হবে, আমার ভারী কিছু শাস্তি হবে না,
তাহলেই সর্বনাশটা আরো বাড়ছে এবং এটা ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এবং এই অপরাধটা এই যে আর জি করের ঘটনাটাই মূলত আমাদের এত চিন্তায় ফেলেছে, সেটা হচ্ছে যে কোন সাহস থেকে, মানে কতখানি ডেসপারেট হলে একজন সিভিক ভলেন্টিয়ার একটা ডাক্তার মেয়ের গায়ে হাত দিতে পারে। অর্থাৎ এই সম্মান একটা সময় ছিল যখন শিক্ষিত মানুষ এদের সম্মান দিত, অর্থাৎ এই সম্মানের জায়গাটা হারিয়ে যাচ্ছে। সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার মশাই হোক, মানে সেই হীরক রাজার দেশের মতো যদি হয়ে যায় যে সেই উদয়ন পণ্ডিতের মতো পণ্ডিত মশাইকেই যদি পালিয়ে পালিয়ে বেড়াতে হয় সমাজ থেকে, তাহলে সেই সমাজটার কি পরিণতি হবে। একদম একদম। এবং একটা কথা আমরা অবশ্যই সব সময় বলবো যে সমাজ সচেতনতার জন্য আমি যেটা বলতে চাইছিলাম আগে, প্রথমত স্কুল লেভেল থেকে জেন্ডার ডিসক্রিমিনেশনের পাঠ প্রয়োজন, না হলে আপনি কোনোদিন শুধরোতে পারবেন না। এই একটা খবর নিয়ে আমরা চ্যানেলে চ্যানেলে আলোচনা করব, প্রচুর লেখালেখি হবে, আবার দুদিন বাদে এরকম একটা ঘটনা ঘটবে। এই ঘটনাটা যেই একটুখানি ধামাচাপা পড়বে আবার আরেকটা হবে। এবং এর শাস্তি পাবে কিনা, কামদুনি ধর্ষকরা সমাজে ঘুরে বেড়াচ্ছে, আপনি ভাবতে পারেন? ওই নৃশংস ঘটনার শাস্তি হলো না, বিচারকরা কি করবেন? তারা অসহায়। পুলিশ যদি ঠিকমতো এফআইআর না করে, ঠিকমতো কি কি ধারায় হতে পারে সেটা যদি না করে, তাহলে বিচারক কি করবেন? তার টেবিলে পুলিশ যে এফআইআর এর কপি দেবে তার উপর বেস করে তাকে বিচার করতে হবে, তিনি কিচ্ছু করতে পারবেন না। কতবার পিপি বদল হয়েছে কামদুনি কেসে বলুন তো? তার মানে প্রশাসনের একটা সদিচ্ছা থাকতে হবে যে এই মানে অপরাধীগুলোকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। সদিচ্ছারই অভাব এক কথায় যদি আমরা বলতে চাই, যে সত্যি করে প্রশাসনের যে সদিচ্ছার প্রয়োজন আছে। কারণ আমরা দেখলাম এর আগেও একটি ঘটনায়, মানে আমরা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই তার চারিত্রিক বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছিলেন। এবার এটা দেখলাম যে তিনি সরাসরি প্রথমেই মানে দোষী কে বা কারা সেটা না করে তিনি আগেই ফাঁসির কথা বলে দিলেন। তো এই জায়গায় মানে তার থেকেও আগে যে পুলিশের যে ভূমিকা, সেখানে তারা প্রথম স্তরে তারা এটাকে সুইসাইড বলে ঘোষণা করে দিয়েছিলেন। তো বিভিন্ন বিষয় আমরা এই যে আমাদের আজকের বিষয় নারী কি শুধুই পণ্য, এই নিয়ে আমরা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত যেসব মহিলারা আছেন, শুধু মহিলাদের, তাদের বিভিন্ন মতামত আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদের মতামত জানার চেষ্টা করছি তারা কি ভাবছে মানে আমাদের এই সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। আমরা কথা বলেছিলাম কর্পোরেট হাউসে চাকরিকর্তা এক মহিলা, তো তার সঙ্গেও কথা বলেছিলাম। দিক তার সঙ্গে কথা বলা, মৌমিতা মিত্রর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি তার বক্তব্য, তিনি কি বলছেন, চাকরি করতে যে তিনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কি পরিস্থিতি। বাট আমরা আগে কোনোদিন এইরকম ফেস করিনি, বাট ইদানিং কয়েক বছর ধরে দেখছি ভীষণভাবে এটা বেড়ে গেছে। আর ছেলে মেয়েদের, আর সব থেকে হচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা, আজকাল আমরা বয়স্ক মহিলারাও কিন্তু নট সেফ। কারণ আজকের দিনে অল্প বয়সী ছেলেরাও বয়স্ক মহিলাদেরকেও কিন্তু রেহাই দিচ্ছে না। মানে তারপরে তো আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের ভীষণ চিন্তার। মানে তারা আজকে অফিস করছে বাইরে কর্পোরেট জগতে, রাত্রিবেলা ঘরে ঢুকতে হচ্ছে, নাইট শিফট করছে। তো তাদের যদি এইরকম একটা পরিস্থিতি হয় তাহলে কি আদৌ তারা তো সেফ নয়। আজকে কলেজের মধ্যে থেকে যদি একটা মেয়ে এইরকম করে নৃশংসভাবে তার যদি মানে হয়ে থাকে, মার্ডার হয়ে থাকে, তাহলে সেটার পরে তো একটা ইনস্টিটিউশনের মধ্যে, আর সে যদি রাস্তায় বেরোয় তো আরো বেশি মানে প্রবলেম। মানে আমাদের মেন্টালিটি সবার চেঞ্জ হয়ে গেছে এখন। এইগুলো একমাত্র আমার যেটা মনে হয় যে কড়া যদি শাস্তি, দুটো একটা যদি প্রমাণ হয়ে যায় না, কড়া শাস্তি, সেই কড়া শাস্তিটা হলে কিন্তু তবে কিন্তু এরা মানে এটা থেকে হয়তো একটু ভয় পাবে যে কিছু হলে। তারপরে মেয়েদের যে সুরক্ষার জন্য যে পুলিশদেরকেও যে একটু সচেতন হতে হবে, হ্যাঁ, যে মানে আমরা সেটা একদম খুব মানে তুরন্ত ওটার অ্যাকশন নেব, একদম লড়বড়ে। আজকে আপনি ভাবুন না, আজকে যাদবপুরের একটা ছেলে মারা গেছে, আজকে তার কি পরিস্থিতি, সেই ঘটনার কি পরিস্থিতি আমরা কেউ জানি না। আমরা 1 মাস ধরে লাফালাফি করলাম, সবকিছু করলাম, কিন্তু আজকে তার কি পরিস্থিতি আমরা কিচ্ছু জানি না।
তার কতটা অগ্রগতি হয়েছে আমরা কিছু জানি না। আজকে এই অভয় কেন্দ্রের কাণ্ডটা তো একই হবে, 1 মাস আমরা সবাই লাফালাফি করব, তারপরে সবাই ভয়ে ঘরে ঢুকে যাব, আমরা কিছু বলবো না। মূল জায়গা সেটা হচ্ছে যে দেখুন, আমরা দেখেছি NRS, বাগটুই, কামদুনি, এই যে একটার পর একটা চলে যাচ্ছে, এবং 1 মাস আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা সমাজ মাধ্যমে কাজ করি, আমরা মানুষের কাছে তথ্য তুলে দিই, আমাদের কাজটা আমাদের মতন করে করি। হয়তো এটা নিয়ে 1টা মাস আরও এই আরজিকর নিয়ে আমরা আরও হয়তো 1 মাস বিভিন্ন বিষয় বিভিন্ন সংবাদ মাধ্যম টানবে, তারপর আবার নতুন কোনো ইস্যু তৈরি হবে, আবার নতুন কোনো ইস্যুকে সামনে আনা হবে, আবার আমরা সেই দিকে চলে যাব। এই যে 1টা মাস সময় পার করলাম, আদৌ আমাদের মধুমিতা দি যেটা বললেন আর কি, যে আমরা ভুলে যাব, কারণ ভোলাটা মানুষের সব থেকে তার কাছে সহজ একটা রাস্তা, যে সে ভুলে যেতে পারে, এবং ভোলাটা এমনভাবে যে সেটা তার কাছে তার স্মৃতি থেকেই একদম পরিষ্কার সরে যায়। সে ওই কাজগুলো আমরা দেখেছি, সেই কাজগুলোই তারা আবার নতুন করেই করে। কিন্তু আমরা দেখেছি দুর্গাপুরের বুকে যে চিট ফান্ড কোম্পানিগুলো একটা সময় ছিল, বহু মানুষ নিঃস্ব হয়ে গেছে, তারা চলে গেছে, কিন্তু আবার কিন্তু মানুষ সেই চিট ফান্ডের পায়ে মানে ফাঁদা পাতেই কিন্তু তারা পা দেয়। তো এটা মানুষের স্বভাব, ভুলে যাওয়া এবং আবার নতুন করে তাদের জায়গা তৈরি করে নেওয়া। দেখুন, সব থেকে যে কথাটা আমরা বারবার বলি যে ৭৮ বছর স্বাধীনতা আমরা কালকে পালন করব, ভারতবর্ষে শিক্ষায় কত % ব্যয় হয় জিডিপির, মূল জায়গাটা ধরতে হবে। শুধু একটা ইনসিডেন্ট নিয়ে আলোচনা করে এর সমাধান হবে না, এটা একটা অনেক বৃহত্তর ব্যাপার। মানুষের মধ্যে আপনি যদি শিক্ষার প্রসার না ঘটাতে পারেন, রবীন্দ্রনাথ বলেছিলেন শিক্ষা হচ্ছে কমল হিরে আর কালচারটা হচ্ছে তার দ্যুতি। সেই হিরে হচ্ছে শিক্ষা। একটা জাতির ভবিষ্যৎ তৈরি হয় না, মেরুদণ্ড তৈরি হয় না যদি শিক্ষাটা না থাকে, এবং সর্বস্তরে শিক্ষা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি দেখতে পাচ্ছি, অর্থাৎ নিয়োগ বলুন, শিক্ষক নিয়োগ বলুন, পরীক্ষা বলুন, সর্বস্তরে দুর্নীতি। অর্থাৎ আসল যে জিনিসগুলো সমাজ তৈরি করে, মানুষের জীবন তৈরি করে, মানুষের চরিত্র তৈরি করে, তার বুনিয়াদ তৈরি করে হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটা কম্প্রোমাইজড হচ্ছে। তাহলে শিক্ষাটাই যদি ঠিকমতো আমরা জনসাধারণকে না দিতে পারি, তাহলে অপরাধী তৈরি হবে সমাজে। এবং একটা জিনিস আপনাকে বলি, নাইজেরিয়ার মতো একটা দেশে, সেখানে যুব সমাজ তাদের একটা বিশাল সংখ্যক পার্সেন্টেজ পরিণত হয়ে গেছে সন্ত্রাসবাদী। কেন? তাদের মধ্যে চাকরি নেই, এবং তাদের মধ্যে অনেকে কিন্তু খুব হাইলি কোয়ালিফাইড। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের এই যে আমি বলছিলাম না ফ্রাস্ট্রেশন, তা থেকে তারা অপরাধী হয়ে গেছে, তারা ছিনতাই করছে, তারা অপহরণ করছে। এটা হচ্ছে নাইজেরিয়ার মতো দেশের ঘটনা। আমি ভয় পাই যে এই যে বেকারত্ব, আমাদের দেশের বেকারত্ব এখন সর্বোচ্চ হয়ে গেছে, ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এটা নিয়ে সরকার কি ভাবছেন? শুধু যে বেকারদের চাকরি দেওয়া নয়, বেকারদের চাকরি মানে তার একটা জীবন তৈরি করে দেওয়া, সে ফোকাসড হবে তার কাজে। কিন্তু এই যুব সমাজ, তাদের আর কোনো অল্টারনেটিভ নেই। সেখানে তারা কি করে? তারা করে কি, রাজনৈতিক যারা রয়েছে নেতা নেত্রী, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। কেন? কিছু যদি সুযোগ পাওয়া যায়, আমাকে অমুক দাদা অমুক দিদি যদি কিছু সুযোগ করে দেয়। এবং আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে, এই সমস্ত যারা এই রাজনৈতিক নেতা নেত্রীদের ছাতার তলায় চলে আসে, তারা অপরাধ করে এই ভেবে যে আমার মাথায় কেউ আছে, আমি বেঁচে যাব, আমি যাই ইচ্ছে করতে পারি। আরেকটা দিক হচ্ছে পুলিশ প্রশাসন। আপনি বলছিলেন না যে পুলিশ প্রশাসন যদি রাজনৈতিক মতাদর্শের সঙ্গে চলে, তাহলে তো সমাজের একটা ভয়ঙ্কর অবস্থা। কারণ তাদের কিন্তু নিরপেক্ষ হয়ে কাজ করার কথা, সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাদের। এবং যখনই একটা কেস আসছে, আপনি কিছু না জেনে কি করে বলতে পারেন মেয়েটা আত্মহত্যা করেছে? আমরা কিন্তু আরো ভয়ঙ্কর সব খবর পাচ্ছি। আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক কিছু আসে, কিন্তু এর পেছনে যে একটা র্যাকেট আছে, আমরা কিন্তু সেইটার খবর পাচ্ছি, যদিও সেটা প্রমাণিত নয় বলে আমি সেটা ডিটেলে যাচ্ছি না। কিন্তু আপনারা ভাববেন না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং সবার আগে আমি বলবো, একটু আগে একজন মহিলা বলছিলেন যে যাদবপুর কাণ্ডের যারা করেছে এই ভয়ঙ্কর জিনিস, তাদের কি শাস্তি হয় আমরা জানতে চাই, আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। এবং প্রশাসন কি দায়িত্ব নিয়েছে? যাদবপুরের মতো একটা ইন্টারন্যাশনালি ফেমাস ইউনিভার্সিটি, সেখানে অ্যান্টি র্যাগিং কমিটি নেই,
সেখানে হস্টেল কমিটি নেই? কি করে একটা গ্রামের নিরীহ মানুষ পড়তে এসেছে, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ঝাঁপ দিচ্ছে এবং সেটাকে চাপা দিচ্ছে সমস্ত ছেলেরা। এবং ওই হস্টেলটা আমি ব্যক্তিগতভাবে জানি, কারণ আমি ওই কাছেই আমার বাড়ি, ওই হস্টেলে পুলিশ ঢুকতে ভয় পেত। আপনি ভাবুন, একটা হস্টেলের অধিকার প্রাক্তন ছাত্ররা এমনভাবে তৈরি করেছে যে সেখানে পুলিশ নাকি ঢুকতে ভয় পায়। তাই এই ঘটনা তার প্রশাসন জানে না, সুপার জানে না? যদি না জানে তিনি পদত্যাগ করুন, তাহলে তিনি পদত্যাগ করুন। একটা ছোট্ট ঘটনা বলবো, ইউরোপের পসিবলি আমার যতদূর মনে হচ্ছে পোল্যান্ড বা ডেনমার্কে একজন ইন্ডিয়ান ওম্যান, তিনি ট্যুরিস্ট, তিনি বেড়াতে গেছিলেন এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন মহিলা। তার একটা শারীরিক সমস্যা হওয়ায় সেখানকার হাসপাতালে ভর্তি হয় এবং ভদ্রমহিলা মারা যান। আপনি জানেন তার জন্য ওখানকার স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন। আপনি চিন্তা করে দেখুন, একজন ফরেন ট্যুরিস্ট মহিলা, তাকে বাঁচানো যায়নি বলে ওখানকার স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে। আর এই যে এত বড় অপরাধ, একটি ডাক্তার মেয়ের এরকম নৃশংস হত্যা, তারপর সেখানকার প্রিন্সিপালকে আরেক জায়গায় প্রিন্সিপাল করা হচ্ছে, কোন আইনে এটা বলে? এবং সাধারণ মানুষ বুঝতে পারছে যে তিনি তার দায় এড়াতে পারেন না, কখনোই সেটা উচিত নয়, তা সত্ত্বেও এটা করা হচ্ছে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা সেটা জানতে চাই। একদম ব্যবস্থা, এই ব্যবস্থা নেওয়াটার ক্ষেত্রেই যত মানে আমাদের বিশেষ করে ভারতবর্ষের যে আইন, যে ল, তাতে ব্যবস্থা নেওয়ার যে বিষয়, সেই ব্যবস্থা নেওয়ার বিষয়টাই সব থেকে বেশি গড়িমসি দেখতে পাই আমরা এই বিষয়ে। যে সমাজের যে বিভিন্ন স্তরের নারীদের কথা বলছিলাম আমরা এখানে, অনিতা সিং তিনি একজন আইনজীবী, তার সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে খুব মর্মাহত। তার কি বক্তব্য আমি একটু শুনে নেব। আমাদের সমাজে বলুন, দেশে বলুন, মহিলারা কোনোদিনও সুরক্ষিত ছিলেন না, আজও নেই, কালও হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। কারণ এটাই, এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সামনে আসে, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পান, নিউজ পেপার, টিভি, এগুলো দেখতে পান। এরকম বহু ঘটনা আছে যেগুলো আমরা জানতেও পাই না, কিন্তু মহিলাদের সাথে ঘটে। কারণ এটাই যে সমাজ একটা মহিলা আর পুরুষকে ভীষণভাবে ডিসক্রিমিনেট করে। and due to this discrimination একটি মহিলা, তার সাথে ঘটা অনেক রকম ঘটনা বলতে লজ্জা পায়, শেয়ার করতে লজ্জা পায়, কারণ ওকে জাজ করা হবে, লোকে কি মনে করবে। বাট she becomes a victim। আর এটা আজ নতুন নয় যে মহিলারা প্রত্যেকটা সেক্টরে, ঘরে বাইরে, কাজের সেক্টর, এডুকেশন সেক্টর, নানা রকম সেক্টরে ভিক্টিমাইজড হয়। রেপ ভিকটিম, অ্যাজ আ ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম শ্বশুরবাড়িতে, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিউজ এর ভিকটিম। আর কিছু আমরা জানতে পাই, অনেক ঘটনা আমরা জানতেও পাই না। এই যে রিসেন্টলি আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, এটা খুব লজ্জাজনক ঘটনা সবার জন্য। এরকম ঘটনা আগেও ঘটেছে। আমরা কি করি, এরকম কিছু ঘটনা হলে আমরা প্রোটেস্ট করি, আমরা ক্যান্ডেল নিয়ে বেরিয়ে যাই রাস্তায়, তাতে কি হয়? এরকম ঘটনা ঘটা বন্ধ হয়ে গেল? হয়নি। আপনি প্রত্যেক 1 মাস 2 মাস অন্তর অন্তর এরকম ঘটনা শুনতে পারেন ইন্ডিয়াতে যে কোনো স্টেটে। এটা আজকে নতুন নয়। আর এই ক্যান্ডেল নিয়ে বেরোলে এরকম ঘটনা বন্ধ হবে না, আবার ঘটবে। প্রথম জিনিস যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেট করাটা বন্ধ করা উচিত। কি বলছো? যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন, নারী পুরুষ ভেদাভেদ, এটা কিন্তু একটা বাচ্চা তার বাড়ি থেকেও শেখে। স্কুলে এই ধরনের কোনো এডুকেশন দেওয়া হয় না এবং বাড়ি থেকেই কিন্তু এই ডিসক্রিমিনেশনটা তৈরি হয়। আপনি গ্রামে গঞ্জে সব জায়গায় দেখতে পাবেন, অন্যান্য স্টেটেও আরও অ্যাকিউট, যে ছেলে মেয়ের মধ্যে ডিস্টিংশন করা। এবং দরিদ্র পরিবারে আরও বেশি, কারণ ছেলেকে স্কুলে পাঠায়, ছেলেকে ভালো খাবার দাবার দেওয়া হয়, একটি মেয়ে বঞ্চিত হয় এবং বাড়ির মহিলা তিনিও বঞ্চিত হন।
আপনি জানেন যে অ্যানিমিয়াতে ভোগা মহিলার সংখ্যা ভারতবর্ষে সর্বাধিক পৃথিবীর মধ্যে। কাজে একেবারে তথ্য বলছি, কাজে এই যে একটা ভয়ঙ্কর জায়গা 2022-এ লাস্টে এনসিআরবি রিপোর্ট, তাতে আমরা দেখছি 4,45,256 মানে ক্রাইম এগেইনস্ট ওমেন, মহিলাদের ওপর যে ক্রাইম হয়েছে, আপনি চিন্তা করুন 4,45,000, এটা 2022, তারপর তো সেটা আরো বেড়েছে 2023-এ। এবং ম্যাক্সিমাম ক্রাইম কিন্তু হচ্ছে বাড়িতে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সবথেকে বেশি ক্রাইম, তার মানে এই সূত্রপাতটা কিন্তু বাড়ি থেকে হচ্ছে। না, আপনি যে এনসিআরবির যে তথ্য দিলেন সেটা তো যেটা নথিভুক্ত হয়েছে তা নথিভুক্ত, এক্স্যাক্টলি, কিন্তু আমরা দেখা গেছে যে 1/3 নথিভুক্ত হয়, বাকি নথিভুক্ত মানুষ সম্মানের খাতিরে ভয়ে লজ্জায় তারা কখনো এটা নিয়ে নথিভুক্ত করায় না। তো না করানোর ফলে এই সংখ্যাটা যদি 4,45,256 হয়ে যায় যদি নথিভুক্ত, তাহলে এটা যে কোন জায়গায় গিয়ে 10 লাখ কবে ছাড়িয়ে যাবে এটা বলা যাবে না, একদমই না। এবং সমাজে এমন একটা জিনিস তৈরি করে রাখা হয় যে তোমার মানে মহিলাদেরও বলা হয়, মেয়েদের ছোটবেলা থেকে বলা হয় তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। কেন অ্যাডজাস্ট করতে হবে? সে তার নিজের বাড়ি ছেড়ে একটা জায়গায় যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে, সে তার সঙ্গে অ্যাডজাস্ট করা উচিত, কারণ তাকে আপরুট করে নিয়ে যাওয়া হয়েছে আর একটা জায়গায়। কথা বলছেন, আমরা সমাজের যারা সভ্য সমাজে বসবাস করি, আমরা বিভিন্ন সময় আমরা একটা শ্রেণীকে আমরা খুব অন্যভাবে দেখি, তারা হচ্ছে যৌনকর্মী। তাদের টর্চারের কথা আমি আমার পিসিআরকে বলবো যে শোনাতে তারা কি বলছে। সমস্যা যেমন আমরা হচ্ছে একটু রাত করে থাকি, এখানে অনেক লোকাল ছেলে আসবে, ড্রিঙ্ক করে আসে, আমাদের বলবে আমরা যদি না যাই আমাদের মারধর জোর জবরদস্তি এরম করে, তখন আমাদের বাধ্য হয়ে ঘরে চলে আসতে হয়, অনেক সময় মারও খেয়ে নিতে হয়। ওরা খালি আসবে, এসে এর ধুমকি ওর ধুমকি, ব্যাস এইরকম করবে, আর আমাদের বাধ্য হয়ে তখন নিজের ইনকাম বন্ধ করে গেট বন্ধ করে শুয়ে পড়তে হয়। এখানকার দাদা আমি ওখানকার দাদা, ব্যাস এইরকম করে করে উৎপাত করবে, লাস্টে আমরা ঘরে চলে আসি। না, আমাদের জানানোর মতো কোথাও নেই। থানায় যদি যাওয়া হয়, থানায় এসে আমাদের কথা কেউ বিশ্বাস করে না। তারা কোথায় যাবে? তারাও থানাতে গিয়ে পরে তারাও নিরাশ হয়, তাদের কথা কেউ শোনে না, তাদের কথা কেউ বিশ্বাস করে না, তাদের উপর কেউ ভরসা করে না। অথচ এই পার্টে যারা রয়েছে তারাও সমাজের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যাদের নিজেদের জায়গাটা পাওয়ার জন্য অনেক লড়াই করে, কিন্তু তারাও আজকের ডেটে দাঁড়িয়েও তারাও অত্যাচারিত। আমি এটাতে যাওয়ার আগে আমি আমার আরেকজন আছেন যিনি খুব নাম করা ক্রীড়াবিদ, সীমা ঘোষ, তার বক্তব্যটা সে শুনে আমরা আমাদের আলোচনায় ফিরব। একজন নারী হিসাবে প্রথমেই একটা কথা বলবার খুবই ইচ্ছে হচ্ছে, এই যে সুরক্ষা প্রসঙ্গে যে সমস্ত এখন আলোচনা উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে, আজকে নারী সুরক্ষার যে বিষয়গুলো, আমি তো মনে করি নারী শুধু সুরক্ষার ব্যাপার নয়, তার মানসিক সুরক্ষা, তার শারীরিক সুরক্ষা, তার সামাজিক সুরক্ষা এবং তার অর্থনৈতিক সুরক্ষা, সবটাই তো আমাদেরকে দেখতে হবে। আজকে আমরা সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীর নারী শুধু হিসাবে নয়, আমরা আমাদের বাংলার নারী হিসাবেও একটা কথা বলতে পারি, আজকে যদি আমি কিছু বলি সেটা তো আমার একক প্রতিবাদ হবে। আজকে 10 জন মিলেও যদি আমরা কিছু বলি সেটা হয়েই একক প্রতিবাদেই আমি ঢোকাবো। কিন্তু আজকে আমাদের উচিত এটাকে একটা আন্দোলনে নামা, একটা বিপ্লবের মুখোমুখি হওয়া। যখন বিপ্লব হবে তখন জাগতিকভাবে আমরা সবাই একটা জায়গায় শুদ্ধিকরণ আনতে পারবো। আত্মার শুদ্ধিকরণ যতক্ষণ না আসবে, নারী সুরক্ষা এই প্রশ্নই থেকে যাবে। এই প্রশ্নের না কোনোদিন সলিউশন হবে, না কোনোদিন বিচার হবে, আর নারী যত দিন যাবে, যত জায়গায় যাবে, আমার তো মনে হয় সুরক্ষিত হতেই পারবে না। আমি একজন প্লেয়ার, আমি ভাবছি যে আমি তো অনেক বলবান, আমি তো আজকে পাওয়ার লিফটিং করি, ঠিক আছে, সেই প্লেয়ার হিসাবে আমি যদি একার বিরুদ্ধে একার প্লেয়ারের কোনো আমি করতে যাই, প্রতিবাদ করতে যাই, তখন আমি হয়তো পেরে উঠবো। কিন্তু 10 জন যদি আমার উপরে সেই সুরক্ষা নিয়ে আজকে কোনো জায়গায় আসে, ক্ষত বিক্ষত করে, আমি পারবো? আজকে তো এই বিষয়টা হচ্ছে মন থেকে আসতে হবে যে নারীকে যতক্ষণ না আমরা তার স্বাধীনতা, তার সম্মানবোধ, তার সুরক্ষা সব দিক থেকে নিশ্চিতকরণ করব, জাগতিকভাবে মানব জাতিরও কোনোদিন সুরক্ষা, স্বাধীনতা আর কোনোদিন সেই জায়গার সম্মান নিশ্চিতকরণ হবে না।
আমরা কথা বললাম সীমা ঘোষের সঙ্গে, উনি পাওয়ার লিফটিং এর সঙ্গে যুক্ত এবং উনি বিশিষ্ট দুর্গাপুরে একজন ক্রীড়াবিদ। তো তার কথা, সে তার জায়গা থেকে দাঁড়িয়ে সে যেটা ফিল করছে সেটা সেই জায়গাটা তুলে ধরেছে। এখন ঘটনা হচ্ছে যে আপনি একজন মহিলা, আপনি একজন অধ্যক্ষা কলেজের, আপনি দেখছেন প্রতিনিয়ত, আপনি প্রত্যেকটা দিন মহিলাদেরকে নিয়েই চলছেন, যেহেতু আপনি মহিলা কলেজের সঙ্গে যুক্ত। বাকি তো আমি অন্য জায়গার কথা বাদ দিয়ে দিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি সুরক্ষার জায়গা মানে আছে? কোথায় আছি আমরা? এই ঘটনাগুলো দেখলে না মানে সত্যি সব মানুষই, সব মহিলারাই অসহায় বোধ করবেন এবং একটা করে ঘটনা হয় আমাদের মনে হয় যে এটা বিচ্ছিন্ন ঘটনা। আশা করি পুলিশ এবার খুব সতর্ক হবে। আপনি জানেন নির্ভয়া ফান্ড তৈরি হয়েছিল, একটা তহবিল, তার টাকা খরচা হয়নি, সেগুলো সুরক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য সেটা তৈরি হয়েছিল, সে প্রোটেকশনের জন্য টাকাই তো খরচা হয়নি। তার মানে আবারও একই কথা, আমরা কোথায় যাব? আমরা তো পুলিশ প্রশাসনের কাছে যাব এবং পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ হতে হবে এবং যারা দেশটা চালাচ্ছেন, যারা রাজ্যটা চালাচ্ছেন, তাদের ইনস্ট্রাকশন থাকবে যে যে কোনো মহিলা যখন আসবেন তাদের আপনারা হেল্প করুন। আমি বলছি না যে পুলিশ হেল্প করে না, অনেক ক্ষেত্রে পুলিশ হেল্প করে। আমরা নিজেরও অনেকগুলো দরকারে আমরা কলেজের প্রয়োজনে আমরা সব সময় পুলিশের কাছে যাই, তারা হেল্প করেন। কিন্তু এই সব জায়গায়, সমস্ত জায়গায় পুলিশ অ্যাক্টিভলি এই ঘটনাগুলোকে আইডেন্টিফাই করবেন এবং এই অপরাধীদের ধরাটা কিন্তু পুলিশের কাজ। নির্ভয়া কেসেও কিন্তু সবকটাকে পুলিশই ধরেছিল এবং কান্দনির কেসেও ধরেছিল। তার মানে পুলিশ পারে, ইচ্ছে করলেই পারে। কাজেই পুলিশ পেট্রোলিং বলুন, কিন্তু এই ঘটনাটা তো সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। তার কর্মক্ষেত্র, মানুষ যেমন নিজের বাড়িতে সেফ ফিল করে, তার কাজের জায়গাটা সে অফিসে ঢুকে মনে করে এটা আমার অফিস, এটা আমার কাজের জায়গা, এরকম একটা ব্যাপার থাকে না। আপনি যখন বাড়িতে যান বা কোনো কারোর সঙ্গে কথা বলেন, বলেন ওটা আমার অফিস, তার মানে মানুষের না একটা পজিশন এসে যায়, অর্থাৎ এটা আমার জায়গা। আমার জায়গা মানে কি আই এম সিকিউর, সেই জায়গাটায় আঘাত এসেছে। এটা কিন্তু সত্যি আমরা মেনে নিতে পারছি না। রাস্তায় ঘাটে অনেক সময় মহিলারা অত্যাচারিত হন, অপমানিত হন, ইফ টিজিং হয়, সেগুলো তো তারা ঠিক আছে, মানে আশেপাশে সমাজে এরকম বাজে লোক ঘুরে বেড়ায় সেটা জানে, কিন্তু যখন মানুষ ঘরে নিগৃহীত হচ্ছে এবং কাজের জায়গায় নিগৃহীত হচ্ছে, আমি বলবো মেয়েদের বেরিয়ে আসতে হবে, তাদের ভোকাল হতে হবে। এটা কোনো লজ্জার ব্যাপার নয়। এবং যেহেতু সমাজে এই জিনিসটা প্রচার করা হয় যে তুমি অন্যায় হয়েছে বাড়ির, মানে যে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে হয়েছে, বলার দরকার নেই সম্মানের কথা ভেবে। কিসের সম্মান? যেখানে মানুষের সিকিউরিটি থাকছে না সেখানে কিসের সম্মান? তাকে বেরিয়ে আসতে হবে, তাকে বলতে হবে। যত মানে মানবাধিকার কমিশন বলুন, মহিলা কমিশন বলুন, তাদের কমপ্লেন জানাতে হবে। আজকে যে সারা দেশ, সমস্ত জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে তামিলনাড়ু পর্যন্ত সমস্ত জায়গায় ডাক্তাররা এগিয়ে এসেছে, নারী পুরুষ নির্বিশেষে। এই আন্দোলন কিন্তু নির্ভয়ার সময় আমরা দেখেছিলাম, আর নির্ভয়ার থেকেও ভয়ঙ্কর। আমি বারবার যেটা বললাম, নির্ভয়া মেয়েটি সে অজানা একটা বাসে উঠেছিল, সেই বাসে কতগুলো পশু ছিল, সেটা রাস্তা, কিন্তু এই মেয়েটি নিজের কাজের জায়গায় তার কমফর্ট জোনে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সেইখানে সে অত্যাচারিত হয়েছে। এটা মেনে নেওয়া যায় না, কোনোভাবে এটা মানা যায় না। এবং আমি আশা করব প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এবং শুধুমাত্র এই একটি ছেলে নয়, এই প্রশাসন, হসপিটালের প্রশাসন, যারা সিসিটিভি দিতে পারে না, যারা একটা মহিলা ডাক্তারকে একটা রেস্টরুম দিতে পারে না, যারা অবাধে এই সমস্ত অপরাধীদের বিচরণ ক্ষেত্র বানিয়ে রেখেছে হসপিটাল, সেই প্রশাসনকে শাস্তি দেওয়া উচিত এবং তাদের কাছে শোকজ করা উচিত, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থা নেওয়া প্রথম দিন থেকে এই ঘটনার সঙ্গে যারা যারা প্রথম স্তর থেকে রয়েছে তারা যেভাবে ব্যবস্থাগুলো নিচ্ছিল আর কি, তাতে প্রথম কথা হচ্ছে যে এই ধরনের আন্দোলনের জায়গা যদি তৈরি না হতো তাহলে কি পরিস্থিতির জায়গা তৈরি হতো, আদৌ কি জাস্টিসের জায়গা আসতো? এখন খুব বড় প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে যে সুরক্ষার ক্ষেত্রে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আদৌ সুরক্ষা হবে কিনা, আগামী দিনে এই ঘটনা থেকে নিজেদিকে সরানোর জন্য আরো নতুন কোনো ঘটনা আমাদের সামনে উপস্থাপনা করা হবে কিনা, এটাও যেমন আছে ঠিক তেমন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে
যে বোনটি, যে মেয়েটি চলে গেল, আগামী দিনে যেন কাউকে এইভাবে চলে যেতে না হয়, তার সুরক্ষা কি প্রশাসন ঠিকঠাক করতে পারবে? মেয়েদিকে পণ্য হিসাবে ব্যবহার করার মানসিকতা কি থেকে নিজেদিকে সরিয়ে আনতে পারা যাবে? এই প্রশ্নগুলো আজ রাখলাম। আজকের মতন সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর কথা বাড়ানো যাবে না, কারণ সময় আমাকে কথা বলতে দেবে না। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।